একজন প্রগতিশীল মুক্ত চিন্তায় বিশ্বাস করা মানুষ, আমি নারীর অধিকারের জন্য লিখি, মানবাধিকারের জন্য লিখি, সেখানে আমার সঙ্গে কোনো সরকারের তো বিরোধ হওয়ার কথা না, বিশেষ করে বামপন্থী রাজনীতিকদের। সেখানে বামফ্রন্ট সরকার আমাকে তাড়িয়ে দিল, একেবারে একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দিল। কি দোষ আমি করেছিলাম? কাউকে খুন করেছিলাম নাকি কিছু অন্যায় করেছিলাম? আমি বই লিখেছিলাম, কি দোষে যে আমি যে বেরোলাম, আমাকে যে বের করে দিল সরকারের, খালেদা জিয়ার পুলিশ এসে, সেটা আমি অনুমান করতে পারি একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সেখানে আমি ইসলামের সমালোচনা করেছি, এই রকম হয়েছে। এখন আপাতত যদি আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হয়, তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে, যেটা ওরা বলেছিল, আমি আবার ফিরতে পারবো, সেটা আমি অনুমান করেছিলাম যে হ্যাঁ, এটা হতে পারে এমন একটা মুসলিম অধ্যুষিত বা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে। কিন্তু কলকাতা থেকে আমাকে বের করাটা, যেখানে মানে কি বলবো, যেখানে আমি সাংঘাতিক স্তম্ভিত, হতাশ, এবং আমি দুঃখ পেয়েছিলাম প্রচন্ড। ওটা কি, আমি বুদ্ধবাবু বাংলা ছাড়া করেছেন, সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়, বসে আছি, প্রসূন বাবু আসছেন, বিনীত গোয়েল ফোন করছেন, তোমাকে চলে যাও চলে যাও চলে যাও, এবং আমার সিকিউরিটি তুলে দিলেন, কিন্তু আমার কাছে কোনো সিকিউরিটি ছিল না। হ্যাঁ, তখন আমি যেন ভয় পাই, মানে ওরা সব রকম ভাবে চেষ্টা করেছে আমাকে তাড়াতে, যে ওখানে গেলে হয়তো মমতা ব্যানার্জি খুব কি করবেন জানি না, কি তাণ্ডব। এমনিতেই উনি আমার একটা মেগা সিরিয়াল ছিল দুঃসহবাস, ওটা পুলিশ পাঠিয়ে, আকাশ আটের অফিসে পুলিশ পাঠিয়ে ওটা ব্যান করতে, মানে ব্যান না, ওটা প্রচার বন্ধ করতে বলেছেন। তো কিছু কিছু কাজ তো উনি করেছেন যেগুলো খুব মানে আমার। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের অস্থির সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রবাসে থাকা তাসলিমা নাসরিন কিছু কথা সোশ্যাল মিডিয়াতে ব্যক্ত করেছেন অতি সম্প্রতি। প্রশ্ন করেছেন যে তারেক রহমান বিএনপি নেতা, তিনি দেশে ফিরেছেন, ফিরে হাদির মৃত্যু নিয়ে প্রশ্ন করেছেন, কিন্তু তিনি কেন প্রশ্ন করেননি দীপু দাসের মৃত্যু নিয়ে। আমরা সরাসরি তাসলিমা নাসরিনের সঙ্গে আমাদের একজন সুরিদ বাংলা বার্তার দর্শক বিশ্বজিৎ বাবুর সূত্র ধরে সরাসরি যোগাযোগ করেছিলাম প্রবাসে থাকা তাসলিমা নাসরিনের সঙ্গে। 31 বছর আগে যে তাসলিমা নাসরিনকে ঢাকা ছাড়তে হয়েছিল, 18 বছর আগে এই কলকাতার মাটি ছাড়তে হয়েছিল তাসলিমা নাসরিনকে, এবং তিনি কি ছাড়তে বাধ্য হয়েছিলেন? কি ভূমিকা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসনে? কি ভূমিকা ছিল তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের? কি ভূমিকা ছিল তৎকালীন পুলিশ কর্তা বিনীত গোয়েলের? বিনীত গোয়েল কতবার তাসলিমা নাসরিনকে ফোন করেছিলেন দেশ ছাড়ার জন্য? প্রসূন মুখোপাধ্যায় তাসলিমা নাসরিনের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, তাকে দেশ থেকে, মানে অন্তত বঙ্গদেশ ছাড়ার, কলকাতা ছাড়ার জন্য সরাসরি তাকে অনুরোধ করেছিলেন কিংবা নির্দেশ দিয়েছিলেন বুদ্ধদেব বাবুর পরামর্শক্রমে। তাসলিমা নাসরিন কি সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিলেন, বা বুদ্ধদেব ভট্টাচার্য সাহিত্য জগতের লোক হয়েও একজন রাজনীতিবিদ হিসেবে তাসলিমা নাসরিনের সঙ্গে সরাসরি টেলিফোনে কি কিছু কথা বলেছিলেন, কিংবা এ রাজ্যের বর্তমান অধুনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি তাসলিমা নাসরিন কোনো চিঠি লিখেছিলেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় তাসলিমা নাসরিনের সঙ্গে কি ব্যবহার করেছেন? সামগ্রিক এই সমস্ত প্রশ্ন নিয়ে আমি সরাসরি যোগাযোগ করেছিলাম প্রবাসে থাকা সাহিত্যিক তাসলিমা নাসরিনের সঙ্গে। আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলার বার্তাকে। কি বলেছেন শুনুন। নমস্কার দিদি, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বলছি। বর্তমান বাংলা, নমস্কার, আশা করি কুশল আছেন। বর্তমান বাংলাদেশে ঘটে চলা সাম্প্রতিককালে সমস্ত ঘটনা সম্বন্ধে আপনার প্রচুর লেখা পড়ছি, আপনার প্রচুর বক্তব্য জানছি। আপনি সুদূর প্রবাসে বসে এই মুহূর্তে বাংলাদেশ সম্বন্ধে কি আশাবাদী? কোনো জায়গায় কি মনে হচ্ছে যে উত্তরণটা বাংলাদেশের আপনি দেখতে পাবেন? এখন তো জানেন, সেই গত বছর জুলাইয়ের পর থেকে একেবারে জিহাদিদের হাতে চলে গিয়েছিল দেশ। এখন তারেক জিয়া ফিরেছেন, একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে যদি নির্বাচিত সরকার যদি দেশের এই জিহাদি এবং জঙ্গি নিয়ন্ত্রণ করতে পারে, যদি সমাজের উন্নতি হয়, বা নির্বাচিত সরকার যদি এই সব মব সন্ত্রাস বন্ধ করতে পারে, নারীর
সমানাধিকারের জন্য কি চেষ্টা করবে জানি না। যদি রাষ্ট্রধর্ম বাতিল করতে পারে, যদি একটা সেকুলার দেশের প্রতি তাদের আহ ইচ্ছে থাকে গড়ার, দেশকে গড়ার, তাহলে আমার মনে হয় ভালো হবে। কিন্তু এত জিহাদি, এত ধর্মান্ধ, এত ধর্মীয় মৌলবাদ এত বেড়েছে, আমি জানি না কতটুকু কি করা সম্ভব। তারেক জিয়ার প্রতি আশা এইটুকুই যে উনি 17 বছর একটি সভ্য দেশে কাটিয়েছেন, সেখানে তিনি দেখেছেন ধর্মনিরপেক্ষতা, বাক স্বাধীনতা, গণতন্ত্র কিভাবে কাজ করে। তিনি যদি আদৌ শিখে থাকেন এবং তিনি যদি তার দেশকে সভ্য দেশ হিসেবে গড়ে তুলতে চান, তিনি যদি নির্বাচিত হন অবশ্যই, তাহলে আমার মনে হয় আমাদের কিছু আশা আছে যে দেশ হয়তো এসব জিহাদি মুক্ত হতে পারবে, এইসব জঙ্গি মুক্ত দেশ হতে পারবে, মব সন্ত্রাসের শেষ হবে, মব সন্ত্রাস, এরকম আশা করতে পারি। আপনি কি বিশ্বাস করেন জেহাদিরা এত সাংঘাতিকভাবে রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার পর তারেক রহমান যদি জেতেনও কোনো কারণে, কোনোভাবে, জেতার ব্যাপারে তিনি আশাবাদী এবং বহির্বিশ্বের মানুষ বা বাংলাদেশের বহু সুস্থ মানুষ সেটা চাইছেন, তাহলে আদৌ তাকে রাষ্ট্র ব্যবস্থায় কাজ করতে দেবেন? কাজ করতে হবে। এখন তিনি এসেই যেটা বলেছেন সেটাতে আমি খুব হতাশ। তিনি বলেছেন নবী করিমের ন্যায়পরায়ণতার আলোকে নাকি তিনি দেশ পরিচালনা করবেন। আরে নবী করিম কি করেছিলেন তার 1400 বছর আগে? তিনি তো বাল্য বিবাহ করেছিলেন, তিনি তো বিধর্মী হত্যা করেছিলেন, তিনি তো মূর্তি ভেঙেছিলেন, তিনি তো বাকস্বাধীনতার বিরোধী ছিলেন, ইসলামের বিপক্ষে যারাই বলতো তাদের মুন্ডু কেটে ফেলতেন। তাহলে কি তার কোনো ন্যায়পরায়ণতা আদৌ ছিল? কোথায় তিনি সভ্যতার আলোকে, সমানাধিকারের আলোকে দেশ পরিচালনা করবেন তা নয়তো তিনি নবী করিমের উল্লেখ করছে। তাতেই মনে হয় যে তিনি হয়তো সেই ধর্মকে ব্যবহার করবেন আবারও, হাসিনার মতো বা খালেদা জিয়ার মতো বা এরশাদের মতো। তো তাহলে তো দেশের কোনো উন্নতি হবে না। কারণ এত মসজিদ মাদ্রাসা গড়েছেন, এত ওয়াজ যারা করে, যারা এই সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলে, নারীর বিরুদ্ধে কথা বলে, তারা এত আস্কারা পেয়েছিল। এবং হাসিনা নিজেই তিনি মসজিদ মাদ্রাসা প্রচুর গড়ে দিয়েছেন, যে মসজিদ মাদ্রাসাগুলো জিহাদিদের জন্ম যেখানে হয় সেখানে। এবং তিনি হাসিনা মাদ্রাসা ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমমানের করে দেশের সর্বনাশ করে দিয়েছেন। এখন যদি তারেক জিয়া এসে যদি সেগুলো সংশোধন না করেন, তাহলে জিহাদি জঙ্গি যেভাবে বেড়েছে গত কয়েক বছরে সেই রকমই বাড়বে এবং তাদেরই উৎপাত দেখা যাবে। তাদের কারণে ধর্মনিরপেক্ষতা একেবারেই নেই, সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হচ্ছে এবং দেশ ছেড়ে পালাচ্ছে, তারপর নারীরা অত্যাচারিত হচ্ছে, তারা বোরখায় ঢেকে ফেলতে হচ্ছে তাদের সর্বাঙ্গ। আর যারা প্রগতিশীল, যারা মুক্ত চিন্তক, তারা নিজের প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছে। যেটা হয়ে আসছে গত কয়েক বছরে সেটাই হয়তো হবে। কিন্তু তারেক জিয়া যদি সমাজকে পরিবর্তন করতে চান, তাহলে রাষ্ট্রধর্মকে বাদ দিতে হবে। ধর্ম ব্যবসায়ীদের কোনো রকমের অধিকার থাকা চলবে না যে তোমরা ধর্ম ব্যবসা করো, তোমরা এইভাবে ওয়াজ করো এবং মানুষের যুব সমাজের মগজ ধুলাই করো যেন তারা জিহাদি হয়, জঙ্গি হয়। এবং তিনি যদি নিজের স্বার্থের জন্য নিজে মানে ক্ষমতায় বেশিকাল থাকার জন্য তিনি যদি ধর্মকে ব্যবহার করেন, তাহলে দেশের কোনো ভবিষ্যৎ নেই। যা ঘটছে তাই ঘটবে। দিদি, আমার পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ ইউনূসের ভূমিকাকে আপনি কিভাবে দেখেছেন প্রথম থেকে? মানে এই বাংলাদেশের এই পর্বে মোহাম্মদ ইউনূসের ফিরে আসা, তার আগে যে মোহাম্মদ ইউনূসকে আমরা চিনতাম আর বর্তমান মোহাম্মদ ইউনূস, তার ভূমিকা আপনি আপনার বিশ্লেষণ একটু যদি বলেন। আমরা আসলে ভুল চিনতাম তাকে। জানতাম যে নোবেল প্রাইজ পেয়েছেন, নিশ্চয়ই তিনি খুব ভালো মানুষ, বিদেশে পড়াশোনা করেছেন, বিদেশে চাকরি করেছেন, মানে সভ্য দেশগুলো আমেরিকায় ইউরোপে থেকেছেন। সুতরাং আমাদের ভাবনা ছিল বা বিশ্বাস ছিল যে তিনি সত্যি হয়তো খুব ভালো মানুষ। হাসিনা যতই তার বিরুদ্ধে বলেন তিনি হয়তো ভালো মানুষ। কিন্তু আমরা তাকে দেখলাম
যে তিনি একেবারেই খারাপ লোক, খুবই খারাপ লোক। তিনি মুক্তিযুদ্ধকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করতে চেয়েছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস। তিনি প্রগতিশীলতার মোটেও কেয়ার করেন না, তিনি বাক স্বাধীনতাকে মানেন না, তিনি একেবারেই জিহাদে বিশ্বাস করেন। তাই জিহাদিগুলোকে দেশ কারাগার থেকে মুক্তি দিয়েছেন এবং রিসেট বাটন টিপে নাকি তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস উড়িয়ে দেবেন। তিনি সে পাকিস্তানপন্থী, তিনি এই জঙ্গিদের সঙ্গে, জিহাদিদের সঙ্গে তিনি দল গঠন করেছেন এবং এই যারাই এই সব এই হিজবুত তাহরির বলুন, তারপর জামাত শিবির বলুন, এদের সঙ্গেই তার সখ্য। সুতরাং আমরা দেখেছি যে তিনি কতটা খারাপ হতে পারেন এবং এত বছর, এত বয়স তারপরে ক্ষমতায় থাকার জন্য তিনি কি উন্মাদের মতো ব্যবহার করছেন। এবং এই যে মব সন্ত্রাস ঘটে যাচ্ছে, তিনি কেয়ার করছেন না, তিনি মানে গুরুত্বই দিচ্ছেন না এগুলোকে। এই যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপই নেই। কি বলবো, নারীর উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আর তিনি সারা বিশ্বে পরিচিত হয়েছেন নারীর নাকি তিনি জীবন বদলে দিয়েছেন, নারীর নাকি একেবারে দরিদ্র থেকে ধনী হয়ে গিয়েছে। কিছুই না। গ্রামীণ ব্যাংক নারীদের অনেক অত্যাচার করেছে। যারা যে ঋণ নিয়েছে, ক্ষুদ্র ঋণ নিয়েছে, তারপর যারা ঋণ শোধ করতে পারেনি, তাদের গ্রামীণ ব্যাংক প্রচুর অত্যাচার করেছে। তাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে তাদের যা কিছু সম্পদ ছিল নিয়ে চলে এসছে গ্রামীণ ব্যাংকের পান্ডারা। সেই ইতিহাস তো সবাই জানে না, কিন্তু এই প্রধান উপদেষ্টা হওয়ার পর তিনি যে কত জিহাদি আচরণ করতে পারেন, তিনি যে মানে আদৌ কোনো প্রগতিশীল লোক নন, সেটা সবাই দেখেছে, সবাই এখন চিনে ফেলেছে তাকে। তিনি আসলে এসে একটা জিনিস করেছেন, সেটা ভালোই হয়েছে আমাদের জন্য, সেটা তার মুখোশটা তিনি নিজেই খুলে দিয়েছেন। আমরা সবাই তার স্পষ্ট দেখতে পেয়েছি তিনি কতটা শুড হতে পারেন, কতটা প্রতিক্রিয়াশীল হতে পারেন, কতটা লোভী হতে পারেন, কতটা হিংস্র হতে পারেন। আরেকটা প্রশ্ন, শেখ হাসিনা সম্বন্ধে কি আপনার কোনো মূল্যায়ন বদলেছে? মানে শেখ হাসিনা যখন এর বাংলাদেশের দায়িত্বে ছিলেন, এখন শেখ হাসিনা চলে বেরিয়ে আসার পর আপনার কোনো বিশ্লেষণ আছে? দেখুন, আমি শেখ হাসিনার সমালোচনা প্রচুর করেছি, কারণ তিনি যেভাবে এইসব ধর্ম ব্যবসায়ীকে সুযোগ দিয়েছেন, যেভাবে তিনি মসজিদ মাদ্রাসা করেছেন, যেভাবে তিনি ধর্মকে ব্যবহার করেছেন নিজেকে টিকে থাকার জন্য, এবং কোনো নির্বাচনের ব্যবস্থা করেননি। তিনি অনন্তকাল ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। সেই জন্যে তিনি দেশের সর্বনাশ করে গেছেন। হ্যাঁ, উন্নয়ন করেছেন, সেগুলো হচ্ছে রাস্তাঘাট, সেতু, সেগুলো তো সত্যিকার উন্নয়ন নয়। তিনি শিক্ষা কি দিয়েছেন মানুষকে? মাদ্রাসা শিক্ষা। আজকাল বিজ্ঞান শিক্ষার দরকার, মানুষকে বিজ্ঞান মনস্ক করার দরকার, সেটা তিনি আদৌ করেননি। আমরা যারা কথা বলেছি দেশকে সভ্য করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য, মানুষকে প্রগতিশীল করার জন্য, মুক্ত চিন্তার বিশ্বাস যারা আমরা করি, তাদেরকে তিনি তাড়িয়ে দিয়েছেন দেশ থেকে। এমনকি তার সময়ে কিন্তু ব্লগার হত্যা হয়েছে। তিনি এই যে প্রগতিশীল ব্লগারদের, যারা যে জঙ্গিরা কুপিয়ে মেরেছে, তিনি কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চাননি। তিনি ব্লগারদের বিরুদ্ধে কথা বলেছেন যে তোমরা ওইসব লেখো কেন, মানে দোষটা তোমাদের। দেখুন তো, এই যে 560টা মসজিদ, মডেল মসজিদ করেছেন, সেই মডেল মসজিদেই কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল। আমার কথা হচ্ছে, তুমি মডেল মসজিদ করেছিলে কেন? মসজিদের অভাব দেশে? এত মসজিদ থাকার পরও তার মসজিদ করতে হয় কেন? এগুলো হচ্ছে তার ক্ষমতায় টিকে থাকার জন্য ধর্মান্ধ, অশিক্ষিত, মূর্খ মানুষদের তিনি ওই মসজিদ গড়ে দিয়েছেন। তিনি যদি সত্যিকার দেশের ভালো চাইতেন, তিনি মসজিদ মাদ্রাসা করতেন না, তিনি স্কুল কলেজ করতেন, তিনি আধুনিক হাসপাতাল করতেন। কিছুই করেননি। মুক্ত চিন্তকদের তিনি দেশে থাকার ব্যবস্থা করতেন, এবং জিহাদি যারা, জঙ্গি যারা, তাদের বিরুদ্ধে তিনি লড়তেন। কিন্তু কিছুই করেননি। খালি ওই যুদ্ধাপরাধীদের কাউকে ফাঁসি দিয়ে দিলেই হলো।
ফাঁসি দিয়ে তিনি দেখিয়েছেন যে তিনি জঙ্গি বিরোধী বা জিহাদি বিরোধী, আসলে কিন্তু তা নন। তিনি তার আমি অনেক সমালোচনা করেছি, কিন্তু তারপরও আমি বলবো তাকে দেশ ছেড়ে এইরকম তাড়িয়ে দেওয়াটা উচিত হয়নি। তিনি দেশে থাকতেন, ক্ষমতাচ্যুত হতেন, তারপর দেশে নির্বাচন হতো, তিনি নির্বাচনের ব্যবস্থা করতেন, তাহলে দেখা যেত কে জেতে কে হারে। দিদি, একটা প্রশ্ন মনে আসছে, পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের নির্বাচনোত্তর পরিস্থিতি যদি এমন পরিবেশ তৈরি করে যেখানে দেশ বা তার রাষ্ট্রশক্তি আপনাকে আবার দেশে ফেরার ডাক দেয়, ফিরবেন? নিশ্চয়ই ফিরবো। আমি তো সেই 31 বছর আমাকে দেশে ঢুকতে দেওয়া হয় না, আমি তো সবসময় দেশে ফিরতেই চাই। আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে কলকাতা সম্বন্ধে কি কলকাতার ব্যাপারে কোনো অভিমান মনে পুষে রেখেছেন? হ্যাঁ, নিশ্চয়ই পুষে রেখেছি। আমি একজন প্রগতিশীল মুক্ত চিন্তায় বিশ্বাস করা মানুষ। আমি নারীর অধিকারের জন্য লিখি, মানবাধিকারের জন্য লিখি। সেখানে আমার সঙ্গে কোনো সরকারের তো বিরোধ হওয়ার কথা না, বিশেষ করে বামপন্থী রাজনীতিকদের। সেখানে বামফ্রন্ট সরকার আমাকে তাড়িয়ে দিল, একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দিল। কি দোষ আমি করেছিলাম? কাউকে খুন করেছিলাম নাকি কিছু অন্যায় করেছিলাম? আমি বই লিখেছিলাম। কি দোষে যে আমি কলকাতা থেকে আমাকে তাড়ানো হলো আমি জানি না। আজও অভিমানটা মনের মধ্যে আছে। আজও অভিমান আছে। দেখুন, আমি প্যারিসে থাকতাম, সেখানে আমি ইউরোপে আমাকে খুব মর্যাদা দেওয়া হতো, আমাকে খুব ভালোবাসতো মানুষ, আমাকে কত পুরস্কার দেওয়া হয়েছে। আমি সব ছেড়ে শুধু কলকাতায় থাকার জন্য আমি ইউরোপ ছেড়ে আমি কলকাতায় বাস করতে শুরু করেছিলাম। যেহেতু বাংলা আমার ভাষা, আমি বাংলার টানে, প্রাণের টানে আমি কলকাতায় বাস করতে শুরু করেছিলাম, যেহেতু বাংলাদেশে আমাকে ঢুকতে দেওয়া হয় না। সেখানে আমি কত ভালো ছিলাম, কত সুখে ছিলাম। হঠাৎ করে আমি শুনি আমাকে চলে যেতে হবে। কেন? আমি আজও জানি না। এটার জন্য অভিমান তো কাজ করেই, যে কি করেছিল, কজন বুদ্ধিজীবী প্রতিবাদ করেছিল, কজন রাজনীতিক প্রতিবাদ করেছিল। হ্যাঁ, একজন অসহায় নির্বাসিত একজন লেখক, যার কোনো দেশ নেই, যাকে নিজের দেশ জায়গা দেয় না, সেখানে ভাষার টানে আমি যদি থাকি, ভালোবেসে থাকি, তাহলে আমাকে কি তাড়িয়ে দিতে হবে? ঠিক তৎকালীন সরকারের তরফ থেকে কি সরাসরি আপনার কাছে মেসেজ গিয়েছিল, বার্তা গিয়েছিল, ইউ লিভ দিস স্টেট? হ্যাঁ, এটা তো কত গিয়েছে। আমি কত রেজিস্ট করেছি। প্রসূন মুখার্জি, তখনকার সিপি, আমাকে বাড়িতে এসে বলেছেন যে তুমি চলে যাও, সিএম পাঠিয়েছেন, তোমাকে চলে যেতে হবে। আমাকে অনেক, তারপর আরো একজন পুলিশ থেকে আমাকে বলা হতো চলে যাওয়ার জন্য। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু না বুদ্ধদেব ভট্টাচার্য? বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি কোনোদিন জ্যোতি বসু আমাকে ভালোবাসতেন। তিনি পছন্দ করতেন না আমার বই ব্যান করা হয়েছিল সেটা, এবং আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে 4 মাস গৃহবন্দী রেখেছিলেন। সেই যে হায়দ্রাবাদে আমার উপর অ্যাটাক হয়েছিল, ফিরে আসার পর তারপর থেকে তিনি বলতে শুরু করলেন আমি যেন দেশ ছাড়ি, আমি যেন। বুদ্ধদেব বাবু কোনোদিন, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন কি ফোন করে বলেছিলেন তাসলিমা আপনি দেশ ছাড়ুন, বা সেরকম কোন ডিরেক্ট মেসেজ কি দিয়েছিল? লোক পাঠিয়েছেন তিনি বিনীত গোয়েলকে ফোন করতেন, বলছেন যে বুদ্ধবাবু বলেছেন চলে যাওয়ার জন্য। মানে কে বিনীত গোয়েল তখন কোন পদে ছিলেন, মানে যে আপনাকে ফোন করতেন? বিনীত গোয়েল তখন তিনি পুলিশের কোন উচ্চ পদে ছিলেন? হ্যাঁ, পুলিশের কোন ঊর্ধ্বতন। বিনীত গোয়েল কি আপনাকে সরাসরি ফোন করে বলেছেন, আপনার কাছে সরাসরি ফোন অনেকবার করেছেন। প্রসূন মুখার্জি বাড়ি এসেছেন, বাড়ি এসে বলেছেন ইউ লিভ দিস স্টেট, চলে যান, আপনি কোথাও চলে যান, কেরালা চলে যান, দেশ ছেড়ে চলে যান, মধ্যপ্রদেশের জঙ্গল আছে ওখানে চলে যান। এই কথাও বলেছিলেন? কথা বলতেন। হ্যাঁ, মধ্যপ্রদেশে জঙ্গল আছে চলে যান। হ্যাঁ, জঙ্গল আছে ওখানে চলে যান। তো আমি বলেছি ঠিক আছে, এটা আপনি ডিক্লেয়ার করুন যে আপনারা আমাকে প্রোটেকশন দিতে পারছেন না, তাহলে বলুন
আমি 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 তো এইভাবে যাব না। আর উনি বলছেন যে আপনাকে মারার জন্য কিছু লোক তৈরি হচ্ছে। আমি বলছি আপনি শিওর আমাকে মারার জন্য তৈরি হচ্ছে? আমি যে পার্ক সার্কাসে হেঁটে বেড়াই, ঘুরে বেড়াই, কোনোদিন তো কোনো মুসলমান আমাকে কিচ্ছু বলেনি। আমি তো পুলিশ ছাড়াই ঘুরে বেড়াচ্ছি। তারপর উনি বললেন যে না, আমাদের কাছে খবর আছে কারা কারা করছে। আমি বলছি আপনাদের কাছে খবর আছে, তাহলে তাদের অ্যারেস্ট করুন। ওরা যদি কাউকে মারার জন্য প্রস্তুতি নিয়ে থাকে, এটা যদি আপনারা জানেন কারা, তাহলে তাদের অ্যারেস্ট করুন। আমাকে চলে যেতে বলছেন কেন? এভাবে ওরা যাদেরকে আপনার কোনোদিন মনে হয়নি যে বুদ্ধদেব ভট্টাচার্য আপনার সাহিত্য জগতেরই মানুষ বলে বাইরে পরিচিত ছিলেন? কোনো সময় মনে হয়নি যে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সরাসরি গিয়ে একবার কথা বলি, কেন এরকম ওরে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আমি যখনই যেতাম, আমি নন্দনে যেতাম, আমাকে ডাকতেন, আমি তার জন্য প্যারিস থেকে গিফট নিয়ে যেতাম। তারপর আমরা অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি নন্দনে। তার সঙ্গে আমরা একসঙ্গে ওই ইয়েতে শরৎ শুনতে গিয়েছি। আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। এমনকি যখন 2000 সালে যখন ওই বোম্বেতে আমার উপর মৌলবাদীরা একটা ফতোয়া দিয়েছিল আমি যেন বোম্বে নামতে পারি, তখন বুদ্ধদেব বাবুই বলেছেন তুমি বোম্বে হয়ে যেও না প্যারিসে। তখন আমি প্যারিস থেকে আসতাম কলকাতায় অনেক 1 মাস 2 মাস করে থাকতাম। তারিখটা মনে আছে যেদিন কলকাতা ছেড়েছিলেন আপনি? হ্যাঁ, 22শে নভেম্বর 2007। আর বুদ্ধবাবুর সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তারপর হঠাৎ শুনি 2000 সাল পর্যন্তও তো ভালো সম্পর্ক, 2002-তেও সম্পর্ক ভালো, 2003-তে শুনি যে উনি আমার দ্বিখণ্ডিত বইটা ব্যান করেছেন। তারপর তো 2004 থেকে আমি যখন কলকাতায় একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করি, তিনি আর আমার সঙ্গে কথা বলেননি। আর 2005 সালে ওই তো এপিডিআর মামলা করেছিল, তারপর তো বই থেকে হাইকোর্ট ব্যান তুলে নিয়েছিল। তো আমি ভেবেছি ঠিক আছে উনি বোধ হয়, তারপর আমি এটাও ভেবেছি উনি যে একটা কোথায় কোথায় তার ভুল হয়েছিল বলে একটা বই লিখেছিলেন, সেখানে এইটা স্বীকার করেছেন কিনা যে আমাকে তাড়িয়ে তিনি ভুল করেছেন, এটা কিন্তু লেখেননি। তার নিজের অনেক ভুলের কথা লিখেছেন, এইটা লেখেননি যেটা সবচেয়ে বড় ভুল উনি করেছেন। একজন নির্বাসিত মুক্ত চিন্তায় বিশ্বাস করে, এমনকি বামপন্থায় বিশ্বাস করে এমন একজন সৎ মানুষকে তিনি লাথি দিয়ে বের করে দিয়েছেন তার 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 রাজ্য থেকে। আসার সময় কোনো মেসেজ বুদ্ধবাবুকে প্রসূন মুখোপাধ্যায় বা বিনীত গোয়েলকে দিয়ে পাঠিয়েছিলেন যে আই এম লিভিং, থ্যাংক ইউ সো মাচ? না না না, তখন আমাকে একেবারে বাড়ি থেকে এইরকম করে ছোঁ মেরে তুলে বুদ্ধবাবুর লোকেরা, পুলিশেরা আমাকে ওয়ান ওয়ে টিকিট দিয়ে একেবারে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছিলেন। আমার আর কোনো কাউকে কিছু বলার, আমি তখন কাঁদছি না যে এটা কি হচ্ছে। দেখুন, আমি বাংলাদেশ থেকে যখন আমাকে খালেদা জিয়া 1994 সালে তাড়ালো, আমি বুঝতে পেরেছি যে ওটা তারা করছে। বাংলাদেশে তখন এইসব মৌলবাদীদের আন্দোলন সাংঘাতিক বড় হয়েছিল আমার বিরুদ্ধে। তারা 4 লক্ষ লোকের লং মার্চের পর মিটিং হয়েছিল আমাকে ফাঁসি দেওয়ার জন্য, যে সরকার ফাঁসি দিচ্ছে না তারা ফাঁসি দেবে। ঠিক আছে, এরপর আমি যে বেরোলাম, আমাকে যে বের করে দিল সরকারের খালেদা জিয়ার পুলিশ এসে, সেটা আমি অনুমান করতে পারি একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সেখানে আমি ইসলামের সমালোচনা করেছি, এই রকম হয়েছে। এখন আপাতত যদি আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হয়, তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে, যেটা ওরা বলেছিল, আমি আবার ফিরতে পারবো, সেটা আমি অনুমান করেছিলাম যে এটা হতে পারে এমন একটা মুসলিম অধ্যুষিত বা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে। কিন্তু কলকাতা থেকে আমাকে বের করাটা, যেখানে কি বলবো, যেখানে আমি সাংঘাতিক স্তম্ভিত, হতাশ এবং আমি দুঃখ পেয়েছিলাম প্রচন্ড। ওটা কি
হ্যাঁ, যে এখানে আমাকে তাড়ানোর কোনো দরকার ছিল না। এখানে মুসলমানদের কোনো রকমের আন্দোলন হয়নি আমার বিরুদ্ধে, আমি কিছু বলিনি। আমি মুসলমানদের যেটা হয়েছিল যে 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 কি বলবো, ওই যে পার্ক সার্কাসের গলি থেকে, দুটো গলি থেকে যে ছেলেরা বেরিয়েছিল, এরা উর্দু ভাষী মুসলিম, আমার নাম জানে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার কোনো বই পড়ার প্রশ্ন ওঠে না। ওরা বেরিয়েছিল মূলত, ওরা তখন ক্ষুব্ধ, কারণ রিজওয়ান মাত্র মারা গেছে, সিঙ্গুর নন্দীগ্রামে মুসলিম মরেছে, এই জন্য। আমি কে ওখানে? আমি একজন লেখক মানুষ। ওরা 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 লেখা পড়ে? আপনি তোদের চেহারাগুলো দেখবেন তো, এই ইট ছড়ছে পুলিশের দিকে, এই ইয়ে করছে, লুঙ্গি উপর, মানে কতগুলো লোক, এরা 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 আমি শুনেছি ওরা নাকি ইয়ে কি বলে, পিক পকেট, এইসব লোক। তো ওরা বাংলা জানে? ওরা আমার লেখা পড়ে, বই পড়ে? তো আমার বইয়ের জন্য আন্দোলন কিছুই হয়নি, আমার বিরুদ্ধে আন্দোলন নয় ওটা। ওটা ছিল সরকার বিরোধী আন্দোলন। তারপর একেবারে শেষের দিকে কি বলে, মানে একজন কারো হাতে লিখে গো ব্যাক তসলিমা একটা পোস্টার দিয়ে দিল, একেবারে সরকার ঠিক প্রেসকে বলল তোমরা ফোকাস করো ওদিকে। মানে এরা যে আমাকে এই কথাটা সহমত পোষণ করবেন কেউ যদি বলেন যে বুদ্ধবাবুই আপনাকে বাংলা ছাড়া করেছিলেন সেদিনকে? হ্যাঁ, এটা আমি বুদ্ধবাবু বাংলা ছাড়া করেছেন, সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন। কারণ সুনীল গঙ্গোপাধ্যায় তখনও ছিলেন যখন বই আমার ব্যান হয়। কারণ সুনীল গঙ্গোপাধ্যায় 25 জন বুদ্ধিজীবী তা বুদ্ধবাবুর কাছে গিয়ে বলেছেন, বুদ্ধবাবু এমন কথা ইন্টারভিউতেও বলেছেন যে 25 জন বুদ্ধিজীবী আমার কাছে এসে বলল যে না, বই ব্যানের সময় বইটা ব্যান করতে হবে। তারপর আমি যখন বসে আছি, প্রসূনবাবু আসছেন, বিনীত গোয়েল ফোন করছেন, তোমাকে চলে যাও চলে যাও চলে যাও, এবং আমার সিকিউরিটি তুলে দিলেন, কিন্তু আমার কাছে কোনো সিকিউরিটি ছিল না। হ্যাঁ, তখন আমি যেন ভয় পাই, মানে ওরা সব রকম ভাবে চেষ্টা করেছে আমাকে তাড়াতে। আর দেখেছে আমি বলছি আমি যাব না, আমি নিরাপদ বোধ করি কলকাতা, এটা ঢাকা নয়। তারপর সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায় ফোন করে বললেন, তসলিমা তুমি চলে যাও, জানো কিছু লোক তোমাকে মারার জন্য তৈরি হচ্ছে। আমি বলছি হ্যাঁ তৈরি হোক, তাদেরকে পুলিশ যদি জানে এটা, তাহলে তাদেরকে, সেই লোকদের অ্যারেস্ট করতে পারে, কারণ এখানে তো নিশ্চয়ই হত্যাকাণ্ড নিশ্চয়ই অপরাধ হিসেবে গণ্য হয়। আর আমি সব ছেড়ে আমার জীবনের, মানে আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি বাংলাদেশ ছেড়েছি, বাংলাদেশে আমি ফিরতে পারবো না। এখন আমি লেখক হিসেবে আমি পশ্চিমবঙ্গেই থাকতে চাই, আপনি আমাকে চলে যেতে বলবেন না, আমাকে যদি মেরে ফেলুক, আমি যাব না। তো সুনীল গঙ্গোপাধ্যায় খুব রেগেছেন, মানে আমি যে যাব না বলেছি তাই। উনি বলেছেন যদি আমাকে ভয় দেখানো হয় যে কিছু লোক তোমাকে মেরে ফেলবে, তাহলে আমি বোধহয় বলবো হ্যাঁ সুনীলদা আমি চলে যাচ্ছি। দেখুন, পৃথিবীতে যদি কোনো রাইটারের উপর আক্রমণ আসে, সে জিহাদিদের আক্রমণ হোক, সে সরকারের আক্রমণ হোক, তখন মানুষ, অন্য লেখকরা পাশে দাঁড়ায়। কিন্তু পশ্চিমবঙ্গে আমার অভিজ্ঞতাটা ভিন্ন ছিল। যে লেখককে আমি খুব শ্রদ্ধা করি, যে লেখককে আমি খুবই বাক স্বাধীনতার পক্ষের, গণতন্ত্রের পক্ষের এবং ধর্মনিরপেক্ষতার পক্ষের লেখক হিসেবে আমি শ্রদ্ধা করি সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি আমার বই ব্যান করার জন্য উদ্যোগ নিয়েছেন, বই ব্যান করিয়ে ছেড়েছেন, এবং তিনি আমাকে বলেছেন চলে যাওয়ার জন্য দেশ থেকে। এটা হয়তো লুকিয়ে লুকিয়ে করেছেন বা কেউ জানে না, আর যারা জানে তারা ভুলে গেছে, কিন্তু এটা কিন্তু একটা কালো অধ্যায়। আমি জানি যে পশ্চিমবঙ্গের মানুষ যারা বিখ্যাত তাদের খুব প্রশংসা করে, তাদের সমালোচনা করে না। কিন্তু আমি যদি দেখি যে কোনো বিখ্যাত লোকও কিছু খারাপ কাজ করছেন, আমি তার সমালোচনা করি। সেই জন্য আমার উপর আঘাত আসে। দিদি আপনার কাছে সত্য কথাটা বলি। দিদি, আপনি এতক্ষণ সময় আমাদের দিলেন। আমার শেষ প্রশ্ন, কলকাতা যদি ডাকেন আবার পরিবর্তিত পরিস্থিতিতে, তসলিমা আপনি ফিরে আসুন প্রাণের শহর কলকাতায়, আসবেন? হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আমার
আমার আরেকটা ছোট্ট প্রশ্ন, শেষের পরেও শেষ হয় না আপনার কাছে প্রশ্ন। কলকাতা বইমেলা থেকে বুদ্ধদেববাবু চলে যাওয়ার নিদান দেওয়ার পর কোনোদিন ডাক পেয়েছেন যে তাসলিম আপনি আসুন কলকাতা বইমেলায়? দেখুন, ডাকা তো উচিত ছিল, ডাকেনি? কিন্তু মানুষ এত ভয় পায়, আমি জানি আমি যদি যাই আবার আমার পাঠকেরা আসবেন, মানুষ খুশি হবেন, কিন্তু মানুষ মনের কথাটা বলতে ভয় পায়। সেগুলো যে ভয় পায় আমি নিজে বুঝি। সোশ্যাল মিডিয়ায় তারা সেটা প্রকাশ করে যে তারা কত চায় আমাকে কলকাতায়, কত চায় আমাকে। আপনি 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 এখন যে অবস্থায় রয়েছেন, যে পরিস্থিতিতে রয়েছেন, আমার শুধু মানে খালি বারবার মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় যে সেই তাসলিমা নাসরিন গত 31 বছর দেশ ছাড়ার পর কতবার প্রাণনাশের হুমকি সরাসরি পেয়েছেন? অনেক, এগুলো সংখ্যায় বলা যাবে না, কোনো সংখ্যায় বলা যায় না, প্রচুর। না, তারপরও কিন্তু আমি যে লুকিয়ে থাকবো, আমি যে মুখ বন্ধ করে থাকবো, তা কিন্তু কোনোদিন করিনি। কারণ আমার কাছে মনে হয়েছে আমি সত্য কথা বলছি। তুমি এসো, তুমি প্রাণনাশ করবে কেন? তুমি এসে বলো আমি কোথায় ভুল করছি, তাই না? আমি একটা বই লিখেছি, তুমি একটা বই লেখো আমার, আমি কোথায় ভুল করেছি তা উল্লেখ করে। তুমি আমাকে মারতে চাও কেন? আমাকে মারতে যখন চাও, তার মানে তুমি বুঝতে পেরেছো যে তুমি ঠিক জবাব দিতে পারছো না, তোমার কোনো মানে উত্তর নেই আমার প্রশ্নের। তো আপনি যেটা বলেছেন কলকাতা থেকে আমন্ত্রণ পেয়েছি কিনা, এমনি আমন্ত্রণ আমি অনেক পেয়েছি। যে একটা নাটক হবে আমার, নাটক হচ্ছে শোধ নামে একটা নাটক, দিল্লি থেকে যাচ্ছে, ওটা আমার লেখা। ওরা খুব চাইছে আমি যেন যাই। তারপরে আমাকে বেশ কিছু অনুষ্ঠানে আমাকে ডাকা হয় এবং বলা হয় যে তুমি এসো, কিন্তু আমি জানি যে ওখানে গেলে হয়তো মমতা ব্যানার্জি খুব কি করবেন জানি না, কি তাণ্ডব। এমনিতে উনি আমার একটা মেগা সিরিয়াল ছিল দুঃসহবাস, ওটা পুলিশ পাঠিয়ে তখন আকাশ আর্টের অফিসে পুলিশ পাঠিয়ে ওটা ব্যান করতে, মানে ব্যান না, ওটা প্রচার বন্ধ করতে বলেছেন। তো কিছু কিছু কাজ তো উনি করেছেন যেগুলো খুব মানে আমার বিরুদ্ধে। সেই জন্য আপনার কি কোনো জায়গায় মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ধরুন কোনোদিন সিদ্ধান্ত নিলেন যে আমি তাসলিমা নাসরিন, আমি কোনো ব্যক্তিগত আমন্ত্রণের অনুষ্ঠানে আমি কলকাতা শহরে যাব, আপনার কি কোনো জায়গায় মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এয়ারপোর্ট থেকেই ফিরিয়ে দেবেন? আমি জানি না, আমি যদি ডিক্লেয়ার না করে যাই যে আমি যাচ্ছি, তাহলে আমি যদি ডিক্লেয়ার করে যাই তখন তিনি হয়তো ফিরিয়ে দেবেন। তিনি আমাকে আমার মেগা সিরিয়াল বন্ধ করার পর আমি তো দেখেছি যে আমি মমতা ব্যানার্জিকে কিন্তু খোলা চিঠিও লিখেছিলাম, ওগুলো তো আনসার পাইনি। উত্তর পেয়েছেন কোনো? না, উত্তর পাইনি। আমি লিখেছিলাম যে আমি থাকতে চাই, আসতে চাই, অথবা থাকতে যদি না দেন অন্তত আমি বই মেলায় বা অন্যান্য অনুষ্ঠানে আমি যেতে চাই। তার কোনো উত্তর দেননি। তবে পরে তো দেখেছি যে সালমান রুশদিকেও তিনি নিষেধ করেছেন কলকাতায় যেতে। তো এখন আমি জানি না যে আমি যদি না বলে যাই হয়তো আমাকে কেউ বাধা দেবে না, আমি হয়তো ঢুকে যেতে পারবো কলকাতায়। তারপর তিনি কি কাণ্ড করবেন ওটা আসলে আমার এত খারাপ অভিজ্ঞতা হয়েছে ঢাকা এবং কলকাতায়, আমাকে তাড়িয়ে দেওয়ার যেভাবে দিয়েছে না শাসকেরা, আমি তো দিদি আপনার এই সাক্ষাৎকার আমি দীর্ঘায়িত করব না, আমি শুধু একটা কথা বলবো, বাঙালি মননে, চিন্তায়, চেতনায় আপনি কিন্তু খুব শ্রদ্ধার জায়গায় আছেন, আস্থা হারাবেন না। কবে সেই পরিস্থিতি আসবে যেদিন ঢাকা আপনাকে আমন্ত্রণ জানাবে আমরা জানি না, কবে সেই পরিস্থিতি আসবে কলকাতা আপনাকে সাদরে অভ্যর্থনা জানানোর জন্য কলকাতা এয়ারপোর্টে অপেক্ষা করবে জানি না, কিন্তু আপনি মানুষের মননে, চিন্তায়, চেতনায় জেগে আছেন, জেগে থাকুন। আপনার মধ্যে আমরা শক্তি পাই, আমরা যারা মুক্তমনা বাঙালি। অনেক ধন্যবাদ দিদি, এতক্ষণ সময় আপনি বাংলা বার্তায় আমাদের দিলেন। যোগাযোগ থাকবে আপনার সঙ্গে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন দিদি, নমস্কার।